ওই যে 3 নম্বর ক্লাসে আমি যেটা বলছি, যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, এইভাবে যে টানটা দেন আপনি, হ্যাঁ, এটাই হলো মাদের হরফ আর কি। তো এই মাদের হরফ যখন আপনি পড়বেন তখন অটোমেটিক এটা মুখের খালি জায়গা থেকেই উচ্চারিত হয়, তাহলে ওইটা আপনার নতুন করে আবার মুখস্থ করার কোনো কিছু নাই। 17 হলো নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। গুন্না হলো আন্না, আম্মা। অনেকে বলতে পারেন গুন্না আবার কি জিনিস। গুন্না এই যে আজকে ক্লাসে আপনি ডিটেলসে পাবেন ইনশাল্লাহ। তখন অটোমেটিক এটা নাক থেকেই উচ্চারিত হয়, তাহলে ওটা তো আপনার মুখস্থ করে আবার নতুন করে শেখার কোনো কিছু না। 15 পর্যন্ত মাখরাজ পরে আমি মনে করি 16 এবং 17 এই দুইটা মাখরাজ অযথা দেওয়া হয়েছে, এটা কোনো কাজ নাই। আর ক্লাসেও আমি পড়াই 15টা, ফ্রি হোক পেইড হোক সব জায়গাতে। তো আমরা 10 পর্যন্ত মাখরাজ পড়ে ফেলছি। আর তাহলে আমাদের হরফের মাস্ক শীট। এখন হরফ কি জিনিস এটা তো আপনারা চিনেন, কিন্তু মাস্ক কি জিনিস এটা হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে। মাস্ক শব্দটা, মাস্ক এটা একটা আরবি শব্দ। এটার বাংলা হলো অনুশীলন করা, আর ইংরেজিতে বললে প্র্যাকটিস। তাহলে হরফের মাস্ক শীট মানে হলো হরফের শুদ্ধ উচ্চারণ শেখার জন্য হরফগুলো চর্চা করার শীট। আচ্ছা, এই শীটে কি আছে? এই শীটে আমরা আরবি হরফ যতগুলো আছে প্রত্যেকটা হরফকে 4টা স্টেপে প্র্যাকটিস করাই। দেখেন এখানে প্রথমে লেখা আছে 1 নম্বর মাখরাজ, এরপরে 2টা হরফ লেখা। 1 নম্বর মাখরাজের হরফ 2টা, আপনারা জানেন, হামজা হা, প্রথম ক্লাসে আমরা পড়ছি। তো দেখেন এতদিন পর্যন্ত জাস্ট আমরা মাখরাজ গুলো পড়ছি এবং ওই মাখরাজ গুলো পড়ে আরবি হরফের সহি শুদ্ধ উচ্চারণ শেখার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম জায়গাতে আপনি শুধু এইটুকু পর্যন্তই পাবেন, যে শুধুমাত্র আপনাকে মাখরাজ পড়িয়ে হরফের উচ্চারণ সহি শুদ্ধ করানোর চেষ্টা করা হবে। কিন্তু শুধুমাত্র আমি বলতেছি এবং বোল্ডলি বলতেছি যে শুধুমাত্র হরফের উচ্চারণটা বারবার পরে শুদ্ধ করাটাই আপনার হরফের উচ্চারণ প্রকৃতভাবে সহি শুদ্ধ হওয়ার জন্য ইনাফ নয়। খুবই গুরুত্বপূর্ণ এখন কথাগুলো বলতেছি, কিন্তু মধ্যে আমরা জাস্ট শুধুমাত্র প্রথম স্টেপটা কমপ্লিট করছি, সেটা হলো মাখরাজের চিত্র দেখার পরে আমরা হামজা হা, হামজা হা, হামজা হা এভাবে বারবার পরে হরফের উচ্চারণটা সহি শুদ্ধ করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, যাদের হরফের উচ্চারণটা সহি শুদ্ধ হয়ে গেছে, আমরা স্টেপ এই হামজা এবং হায়ের সাথে জবর জের পেশ দিয়ে প্র্যাকটিস করা। 3 নম্বর স্টেপ হলো এই হামজা এবং হাতে সাকিন করে দেওয়া, প্রথমের হরফগুলোকে চেঞ্জ করা, জবর জের পেশগুলোকে চেঞ্জ করা। 4র্থ স্টেপ হলো এই হরফের সাথে তাসদিদ দিয়ে দেওয়া এবং প্রথম হরফটা এবং হরকতটাকে চেঞ্জ করে দেওয়া। এখন আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই 4টা স্টেপের আবার দরকার কি? আমরা তো চিত্র সহ মাখরাজ দেখে ওই সময় বারবার প্র্যাকটিস করে নিছি, তাহলেই তো আমাদের এটা হয়, বাকিগুলো পড়তে হবে কেন? আচ্ছা, বাকিগুলো কেন পড়তে হবে এটা আপনাদের প্রশ্ন দিয়ে আমি আপনাদেরকে উত্তর করে দিই। অনেক শিক্ষার্থীরা আমার কাছে বলেন যে স্যার, আমি যখন মাখরাজটা পড়ি বা হরফটা পড়ি তখন হরফের উচ্চারণটা শুদ্ধ হয়, কিন্তু যখন কোরআনে পড়তে যাই বা শব্দের মাঝখানে হরফটা আসে তখন না হরফের উচ্চারণটা সহি শুদ্ধ হয় না। বলেন তো, এটা কমন পড়তাম তখন আমাদেরকে এর আওতায় বা একটা লাইন বানিয়ে আমাদেরকে পড়ানো হয়। আ নি উ নি আ কি আ ওয়ালি আ, ওয়ালি আ উ আ ই, মিনাল মু আ ই আ ই, মু আ আউ ওয়ালি আ আ। বায়ের ক্ষেত্রে পড়ানো হইতো বা নি বু নি আ কি বা ওয়ালি বা, ওয়ালি বাব বুবাবি, মিনাল মুবাব বিবাবি, মুবা বাউ ওয়ালি বাবা। আমি জানি আপনারা কিছুই বুঝতে পারেন নাই বা এটা মুখস্থ করা আপনাদের জন্য অনেক কঠিন। তো দ্যাটস ওয়াই আমি এই সহজ 4টা স্টেপ নিয়ে আসছি, আমি আপনাদেরকে ওই কঠিনটা পড়াই নাই। আমরা যদিও শিখছি লাগে, এই কারণে কিন্তু আমার এই 7 নম্বর মাখরাজ এখানে খেয়াল করেন। 1 নম্বর মাখরাজ হলো হলকের শুরু থেকে হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে, 3 নম্বর মাখরাজ হলকের শেষ থেকে। হলক কোনটা, হলকের শুরু কোনটা, মধ্যখান কোনটা, শেষ কোনটা, এগুলো সবই কিন্তু আমরা চিত্র হা, হামজা হা। দেখেন যখন আমরা মাখরাজ গুলো পড়েছি তখন থেকে আমাদের কাজ করতে হবে, সেটা হলো এই হরফগুলোর সাথে অবশ্যই জবর জের পেশ দিয়ে দিতে হবে, হামজার সাথেও হায়ের সাথেও। 3 নম্বর স্টেপে আপনি এই হামজাটাকে সাকিন করে দিবেন এবং প্রথম অক্ষরটাকে চেঞ্জ করবেন। যেমন এখানে আমরা দিয়েছি হামজা, হামজা জবর আ, হামজা, হামজা জের ই, হামজা, হামজা পেশ উ। এখানে খেয়াল করেন অধিকাংশ শিক্ষার্থীরা এই জায়গাতে ভুল করে, যেমন এখানে হামজা, হামজা জবর আ, এখানে যে একটা ধাক্কা হবে বা গলার মধ্যে যে সাউন্ডটা আটকে যাবে, এটা অনেকে বুঝে না। তো না বোঝার কারণে তারা হামজা, হামজা জবর আ এরকম পড়ে। তো এরকম পড়লে কিন্তু পড়াটা ভুল হয়ে যাবে। হামজা, হামজা জবর আ, হামজা, হামজা জের ই, এভাবে সাউন্ডটা আটকে যাবে গলায়, হ্যাঁ। তো এরপরে দেখেন দ্বিতীয় লাইনে আমরা বা দিয়ে দেখাইছি, বা হামজা জবর বা, বা হামজা জের বি,
বা হামজা পেশ বু, তা হামজা জবর তা, তা হামজা জের তি, তা হামজা পেশ তু, এইভাবে। ঠিক আছে, এটা হলো তৃতীয় স্টেপ। আর চতুর্থ স্টেপে গিয়ে সেম কাজ, হরফগুলো চেঞ্জ হবে, হরকতগুলো চেঞ্জ হবে, শুধু জজমের জায়গায় তাসদীদ চলে আসবে। যেমন হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, ই ই, উ উ, বা আ, বি ই, বু উ। এইভাবে আপনি সেই হরফটাকে ধরবেন এবং হলো 4টা স্টেপ ধরে প্র্যাকটিস করবেন। আমি জানি আপনাদের কাছে একটু কঠিন মনে হইতেছে, কিন্তু কঠিন মনে হইলেও এটা আপনি যখন খাতায় লিখে ফেলবেন এইভাবে, তখন আপনার এগুলো সহজ আছে। এখন আমি জানি দ্বিতীয় মাখরাজ, সেখানে আমি দেখাই। দ্বিতীয় মাখরাজে 2টা হরফ, আর মাখরাজটা হলো হলকের মধ্যখান থেকে আইন হা, 2টা হরফ। হ্যাঁ, তো খেয়াল করেন, আপনি যখন মাখরাজটা পড়লেন তখন অনেক বেশি বেশি চর্চা করছেন, আইন হা, আইন হা, আইন হা, এবং আপনার হয়েও গেছে। কিন্তু যখন আপনি এখানে 4 নম্বর স্টেপটা প্র্যাকটিস করতে আসবেন, দেখেন কেমন হয়। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ আ। এখন বলেন একটু কঠিন মনে হইতেছে কিনা? অধিকাংশ শিক্ষার্থীরা আউযুবিল্লাহতে ভুল করে, বলে ফেলে আউযুবিল্লাহ অথবা বলে ফেলে আউযুবিল্লাহ। এখানে দেখেন, একটা হলো হামজা আর একটা হলো আইন। আউযু, প্রথমটা হামজা, পরেরটা হলো আইন, মানে হামজাতে কিন্তু কোনো শব্দ হবে না নরমালি আ, আর আইন হবে কঠিন আউ, আউ। কিন্তু এই জায়গাতে ম্যাক্সিমাম শিক্ষার্থীদের ভুল। আমরা অনেক সবাই বলে ফেলি কি, বেশিরভাগরা বলে ফেলি আউযু, আউযু। তাহলে কিন্তু পড়াটা ভুল হয়ে গেল, দুইটাই হামজা হয়ে গেল। তো এখন বুঝতে পারছেন এই 4টা স্টেপে প্র্যাকটিস করা কেন গুরুত্বপূর্ণ? যদি আপনি এই 4টা স্টেপে প্র্যাকটিস করতেন তাহলে কিন্তু আপনার আউযু এখানে আর কোনো ভুল হইতো না। কারণ আউযু থেকেও কঠিন যেটা আইনের তাসদীদ, ওই আপনি তাসদীদ দিয়ে যদি পারেন তাহলে আপনি পেশ দিয়ে তো অবশ্যই পারবেন। কঠিনটা পারলে তো সহজটা অটোমেটিকলি পারা যায়, তাই না? তো এই কারণে 4টা স্টেপ ধরে প্র্যাকটিস করতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। 4টা স্টেপ কি কি? আপনি প্রথমে মাখরাজটা লিখবেন, যে 1 নাম্বার মাখরাজ হলকের শেষ থেকে। এভাবে লেখার পরে আপনি এভাবে ডান পাশে 1 2 3 4 এভাবে 4টা স্টেপ দিবেন। 4টা স্টেপ দেওয়ার পরে গইন পেশ ও গু। 3 নম্বর স্টেপ আপনি গইনটাকে সাকিন করে দিবেন, এবং সাকিন করে এর যে প্রথম হরফটা আছে সেই হরফটাকে আপনি চেঞ্জ করবেন। যেমন হামজা গইন জবর আউ, হামজা গইন জের ইউ, হামজা গইন পেশ উ, বা গইন জবর বাউ, বা গইন জের বিউ, বা গইন পেশ বু, তা গইন জবর তাও, তা গইন জের বিউ, তা গইন পেশ তু। এভাবে। এখানে আমি আলিফ বা তা 3টা দিয়ে করছি। আপনাদের কাজ কি শুধু 3টা পর্যন্ত? না, 3টা পর্যন্ত কাজ না। আপনাদের কাজ হলো একদম ইয়া পর্যন্ত, মানে প্রত্যেকটা হরফ আপনারা এখানে চেঞ্জ করে 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 পড়বেন। যেমন এখানে আমি আলিফ বা তা 3টা দিয়ে দেখাইছি, আপনি সা দিয়েও পড়বেন। সা গইন জবর সাউ, সা গইন জের সিউ, সা গইন পেশ সু। এরপর আপনি জিম দিয়ে পড়বেন। জিম গইন জবর যাও, জিম গইন জের জিউ, জিম গইন পেশ জু, এরকম। আচ্ছা, তারপরে আশা করি বুঝতে পারছেন, এভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফকে নিয়ে যাবেন। এরপরে চতুর্থ স্টেপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটু জটিল বলবো, মানে বাকি 3টা স্টেপ থেকে সবচেয়ে জটিল স্টেপ হলো 4 নম্বরটা, কারণ এখানে তাসদীদ আসে। হ্যাঁ, তো এখানেও আপনি এভাবে আলিফ বা তা 3টা দিয়ে আমি দেখাইছি। তো আপনার কাজ হলো বাকি ইয়া পর্যন্ত সবগুলো হরফ দিয়ে প্র্যাকটিস করা। হামজা গইন জবর আউ, গইন জবর গ, আউ গ। তারপর হামজা গইন জের ইউ, গইন জের রি, ইউ রি, হামজা গইন পেশ ও, গইন পেশ হু, উ উ। তারপরে বা গ, বিগ রি, বু গু, তা গ, বিগ রি, তু গু। এভাবে 15টা মাখরাজ। আমরা তো 10টা পড়ছি, আপনি 10টা পর্যন্ত করবেন। করে এইভাবে 4টা স্টেপে সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে তারপরে কাজ হলো বারবার প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করা। ওকে, তাহলে আপনারা এটা বুঝতে পারছেন কিনা? আমি মনে হয় একটু জটিল হয়ে গেছে, তারপরেও লিখেন বুঝতে পারছেন কিনা। এটা কিন্তু খুবই গুরুত্ব, যদি আপনি কোনোভাবে অবহেলা করেন এটা কিন্তু অন্য কোনো সুযোগ নাই। আর এখানে আরো একটা ভালো জিনিস হইতে পারে, সেটা হইলো যে আপনারা করান, মানে এই যে যখন প্র্যাকটিস গুলো করবেন তখন সবচেয়ে ভালো হয় যে যারা পারে তাদের কাউকে একটু শোনানো। কারণ আপনার নিজের ভুলটা তো অনেক সময় দেখা যাবে যে নিজে ধরতে পারবেন না, সেই কারণে শুনাইতে পারলে ভালো হবে আর কি। যদি কেউ আপনার পড়াটা শুনে দেয় যারা পারে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আরো একটা সুসংবাদ আছে আপনাদের জন্য। সুসংবাদটা আমি ফাইনালি আগামীকালকে রিভিল করব, তবে আজকে একটু আইডিয়া দিয়ে দিই যাতে আপনারা প্রস্তুতি নিতে পারেন। সেটা হলো আলহামদুলিল্লাহ আমাদের, আচ্ছা আমি আবার একটু বলে দিই, অনেকে হয়তো বুঝতে পারে না। এবার এর মাধ্যমে শেখার চেষ্টা করতেছি। আমরা কিন্তু প্রত্যেকদিন ক্লাসের শুরুতে মাখরাজ পড়ি। তো মাখরাজে আমরা কি দেখি?
হরফগুলো কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেই জায়গাগুলো চিত্র সহ দেখি, এবং দেখার পরে সেই জায়গা থেকে বারবার পড়ে পড়ে প্র্যাকটিস করার চেষ্টা করি। কিন্তু আমি আজকে ক্লাসে এসে বললাম যে আপনি যে শুধুমাত্র এইভাবে মাখরাজটা পড়তেছেন, এটা আপনার হরফগুলো পরিপূর্ণভাবে সহি শুদ্ধ হওয়ার জন্য ইনাফ নয়। আরবে সাজাবেন, প্রত্যেকটা মাখরাজ আগে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে 4টা স্টেপ বসাবেন। 4টা স্টেপের প্রথম স্টেপে শুধুমাত্র হরফটা আছে। দ্বিতীয় স্টেপে হরফের সাথে জবর জের পেশ আসবে, এক জবর এক জের এক পেশ। 3 নম্বর স্টেপে আপনি হরফের সাথে জজম দিয়ে দিবেন, তবে আগের হরফটা চেঞ্জ হবে, জবর জের পেশটা চেঞ্জ হবে, মনে থাকবে। যেমন এখানে আ ক, এ ক, ও ক, এখানে কিন্তু দেখেন প্রথম হরফটা সেম আলিফ, তিনটাতেই জবর জের পেশ চেঞ্জ হয়েছে। দ্বিতীয় লাইনে দেখেন আলিফের জায়গায় চেঞ্জ হয়ে বা আসছে, বায়ে জবর জের পেশ আসছে। তৃতীয় লাইনে দেখেন এখানে তা আসছে, তাই জবর জের পেশ আসছে। আর চতুর্থ স্টেপটা সাজাবেন হলো হরফে তাসদীদ আসবে আর প্রথম হরফটা চেঞ্জ হবে, আলিফ বা তা সা জিম হা এভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ বসাবেন, এবং এখানে আপনি কি করবেন, জবর জের পেশটা চেঞ্জ করবেন। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করবেন, এটাই আমি বলেছিলাম আর কি। তো এটা আমাদের হুজুর আরো কঠিন ভাবে পড়াইতো, ওই যে আমি ওই লাইনটা বলছিলাম, আবারও বলি। যেমন ধর টপিকের নাম হলো গুন্না, তবে এই টপিকটাই দেখবেন অনেক সময় লাগবে। গুন্না, গুন্না কি জিনিস আমরা বেসিক টেসিক সব ক্লিয়ার হবো আগে। প্রথম প্রকার হলো ওয়াজিব গুন্না। গুন্না 3 রকমের, ঠিক আছে? 3 রকমের বাহিরে কোরআনে আর কোন ধরনের গুন্না নাই, ওয়াজিব গুন্না। 2 নম্বর হলো নুন সাকিন তানবিনের গুন্না। নুন সাকিন প্লাস তানবিন। এবং 3 নম্বর হলো মিম সাকিন। আচ্ছা, তাহলে লিখে নিলাম। হ্যাঁ, তাহলে গুন্না এই 3 রকম হইতে পারে। এই 3 রকমের গুন্না আপনি কোরআনে কোথাও পাবেন না, ঠিক আছে? এখানেই দেখেন হয়তো 3টার যে কোনো একটা হবে। এখন গুন্না কি জিনিস সেটা সময় ধরে রাখতে হয়। তো যখনই এই 2টা জায়গাতেই ধরে রাখতে হয় বা দেরি করতে হয়, তখনই অনেকের মধ্যে কনফিউশন কাজ করে, তাহলে মনে হয় গুন্না আর টান একই জিনিস। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল একালিফ টান আমরা যতটুকু দেই বা যতটুকু সময় ধরে রাখি, গুন্নাহের পরিমাণও একালিফ। তো এই কারণেও শিক্ষার্থীরা মনে করে থাকেন তাহলে মনে হয় গুন্না আর টান একই জিনিস, বুঝতে পারছেন? তো এই 2টা জায়গাতে প্রবলেম, যে এই 2টা প্রবলেমের কারণে আমরা গুন্না এবং টানকে একই জিনিস মনে করে ফেলতেছি। আসলে টান এবং গুন্না 2টা একই জিনিস না। এখন টান এবং গুন্না 2টা যে একই জিনিস না, বা গুন্না হইলে কিভাবে পড়তে হয় এটা আমি একটু পরে যাইতেছি। এখন আপনারা বলবেন যে প্রতিতে হরকতের বামে নুনে বা মিমে, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়, তাকে ওয়াজিব গুন্না বলে। বুঝতে পারছেন সংজ্ঞাটা হলো হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়, তাকে ওয়াজিব গুন্নাহ বলে। তো আপনার এই সংজ্ঞা মুখস্থ করা, মিম এই যে 2টা হরফ, এই 2টা হরফের উপরে যখনই আপনি তাসদীদ দেখবেন তখনই আপনি গুন্নাহ করে পড়বেন, দ্যাটস ইট। আর কিছু মুখস্থ করার আপনার কোনো প্রয়োজন নাই। এটার নাম যে ওয়াজিব গুন্নাহ, এটার নাম কি কিছুই মনে রাখা দরকার নেই, কোনো সংজ্ঞা মুখস্থ করা হরফ। এই 2টা হরফের উপরে তাসদীদ আসলেই গুন্নাহ হবে, নুন অথবা মিম। এই 2টা হরফের উপরে যদি তাসদীদ দেখি আমরা, এই যে তাসদীদ, তখনই আমরা এখানে গুন্নাহ করে পড়বো। এটা কি হয়ে যায়, ডুপ্লিকেট হয়ে যায়। তাহলে এখানে ন আসছে বা নুন থেকে নটা নিয়ে আসছে, এখন নুনের উপরে তাসদীদ আছে, তার মানে নটা ডুপ্লিকেট হবে বা 2বার হবে। এই যে আমরা 2বার লিখলাম, এরপরে শেষে নুনের উপরে জবর আছে, তাই আমাদের এইটুকু পড়া আছে, কিন্তু তাসদীদ আছে, তার মানে এখানে গুন্নাহ হওয়ার কথা। এখন গুন্নাটা কোন জায়গায় হবে সবসময় মনে রাখবেন, গুন্নাটা হয় হলো যেই অক্ষরের সাথে আকার রস্বইকার রস্যকার থাকে না, ওই হরফটাতে ধরে রাখলেই গুন্না হয়। যদি এই সিম্বল কথাটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু গুন্না এবং টানের মধ্যে প্যাচ লাগবে না। ওইটা আমি আরো ক্লিয়ার করতেছি সামনে। আপাতত দেখেন, এই যে এখানে তো 2টা নয়ের মধ্যে যেই নয়ের সাথে আকার রস্বইকার রস্যকার নাই, ওই জায়গাতে যদি আপনি ধরে রাখেন, এইভাবে ধরে রাখতে হবে আন, এই যে আন বলে ধরে রাখতেছেন, এটাই গুন্না হিসেবে বিবেচিত হচ্ছে। আর শেষে নুন জবর না, তাহলে আন না। এখন প্রশ্ন হলো আমরা যে আটুকু সময় ধরে রাখতে হবে, কতক্ষণ ধরে রাখতে হবে, এটার পরিমাণ হলো 1 আলিফ।
কয় আলিফ? এক আলিফ। এক আলিফ টান দেওয়ার সময় আমরা যতটুকু সময় ধরে রাখি, এই গুন্নাহের সময় আমাদেরকে ততটুকু সময় ধরে রাখতে হবে। এখন আবার আনাদার আরেকটা কোয়েশ্চেন আপনাদের মনে রাইজ হইতে পারে, সেটা হইলো যে আমরা তো জানি টান হয় এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। গুন্নাহের ক্ষেত্রেও কি এরকম এক আলিফ, তিন আলিফ, চার আলিফ আছে কিনা? উত্তর হইলো যে না, গুন্নার ক্ষেত্রে তিন আলিফ, চার আলিফ নাই। গুন্নার ক্ষেত্রে এক আলিফই। যত গুন্না দেখতে পাবেন, আপনি তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়, নুনে বা মিমে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়। তো এখানে দেখেন মিমে তাসদীদ আছে, রাইট? এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কারণ আমরা এক আলিফ টানের যে ক্লাসটা ছিল, ওই ক্লাসে কিন্তু বলেছি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খারা জবর, খারা জের, উল্টা পেশ, এগুলো হলে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাই এখানে এক আলিফ টান হবে। মিম আলিফ জবর মা, ডট ডট দিয়ে এক লিখে ফেললাম। তো এই এক আলিফ এটা হলো টান, আর এখানে যে এক লিখছে এই একটা হলো গুন্না। হ্যাঁ, তাহলে কি সবাই ক্লিয়ার? এই হলো হয় আগে, সরি, গুন্না হয় আগে, টান হয় পরে। এভাবেও মনে রাখতে পারেন, অথবা এইভাবেও মনে রাখতে পারেন, গুন্না হয় হলো আকার রস্যইকা না, আর দ্বিতীয়টা হলো আম্মা। মেসেজের অপশন অন করে দিচ্ছি, আপনারা লিখে জানান। মধ্যে যখন গুন্নাটা করবেন, গুন্না হয়ে যাবে আবার তিন রকমের, তাই এই জায়গাতে সমস্যা হয় অনেকের। মনোযোগী হন, মনোযোগী হন, মিস করবেন না। তো প্রথমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। এখানে নুন সাকিন, নুন সাকিন কি জিনিস? তো নুন যেহেতু বলা হয়েছে, তাই আমরা নুন হরফটা লিখি। আর এখানে লেখা আছে সাকিন। সাকিন কাকে বলে? গত ক্লাসে তো আমরা বিস্তারিত বলছি যে সাকিন দেখতে হলো পেশের মতো, তবে মাথাটা ভরাট করা থাকে, এই হলো সাকিন। ঠিক আছে, সাকিনের আরো দুইটা চিত্র আমরা দেখছিলাম, একটা হলো যে এরকম, আরেকটা হলো এরকম। এগুলো গত ক্লাসের পড়া। আচ্ছা, তাহলে নুন সাকিন বলা হয় হলো যখন নুন হরফের উপরে জজম বা সাকিন আসে, সেটাকে আসলে নুন সাকিন বলা হয়। ক্লিয়ার? তো নুন সাকিন শিখে ফেললাম। এরপর আমরা শিখবো তানবিন। তানবিন কাকে বলে? আপনারা তো পারার কথা, তানবিন তো আমরা পড়ে আসছি দ্বিতীয় ক্লাসে। তানবিন বলা হলো দুই জের দুই পেশকে। হরকত বলা হয় হলো এক জবর এক জের এক পেশ, আর তানবিন বলা হয় হলো দুই জবর দুই জের দুই পেশকে, সেটাকেই নুন সাকিন বলা হয়। আপনি যদি নুন সাকিন শিখে থাকেন বা নুন সাকিন যদি আপনি পারেন, তাহলে তো আপনাকে যদি আমি ভিন্নভাবে মিম হরফের উপরে যখন জজম বা সাকিন থাকে, সেটাকে মিম সাকিন। আপনাকে যদি আমি বলি লাম সাকিন কাকে বলে, আপনি কি পারবেন? অবশ্যই পারবেন। লাম হরফের উপরে যখন জজম বা সাকিন আসে, সেটা কি বলা হয়? লাম সাকিন। যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি বা সাকিন, ইকফার হরফ 15টি, বা গুন্নার 4টি, বেলা গুন্নার 2টি, ইকলাবের 1টি, এরপর এখানে যে আমরা মোটামুটি 5টা প্রকার দেখলাম, মানে ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা 4 প্রকার, কিন্তু ইদগামের যে আবার 2 প্রকার, ওই 2 প্রকারের একটা হলো ইদগামে বা গুন্না, আর একটা হলো বেলা গুন্না। তো এই যে যে নুন সাকিন তানবিন 4 প্রকার, এই 4 প্রকারের প্রত্যেক প্রকারের আবার আলাদা আলাদা অর্থ আছে এবং হলো আলাদা আলাদা সংজ্ঞা আছে। এত কিছু যদি আপনাদের পড়াই, এটা 10 দিন লাগবে, প্লাস হলো এটা মনেও রাখতে পারবেন না। তাই আমি আপনাদের জন্য শর্টকাট একটা উপায় শেয়ার করে দিব। এই শর্টকাট উপায় আপনাদের কাজ চলে। তানবিন হলে কাজ কি? আমরা যে নুন সাকিন তানবিন দেখলাম, নুন সাকিন হলো নুন হরফের উপরে জজম বা সাকিন থাকা, আর তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ থাকা। এখন নুন সাকিন তানবিন হইলে আমাদের কাজ কি? নুন সাকিন তানবিন হইলে আমাদের প্রথম কাজ হইলো নুন সাকিন তানবিনের পরের হরফটা কি, সেই হরফটার দিকে লক্ষ্য রাখা। আপনি যখন কোরআন পড়তে যাবেন, কায়দা, আম্মা পারা, যাই পড়েন না কেন, আরবি যখনই পড়বেন, তখন আপনি দেখবেন নুন সাকিন আসার পরে, নুন সাকিন তো আসবে মাঝে মধ্যে, আপনি খেয়াল করবেন নুন সাকিনের পরের হরফটা কি। তারপরে কোরআনে তো তানবিন তো শুধু শুধু আসবে না, মানে কোরআনে কি কোথাও এরকম শুধু দুই জবর, শুধু দুই জের, শুধু দুই পেশ দেখতে পাবেন? দেখতে পাইছেন? এরকম কিন্তু নাই। তানবিনের, তানবিন যে কোনো একটা হরফের সাথে আসে, তাই না? তানবিন কি করে? যে কোনো একটা হরফের সাথে আসে। তো তখনও আপনার সেম কাজ, তানবিন আসলেও আপনি খেয়াল করবেন পরের হরফটা কি। নুন সাকিন আসলে খেয়াল করবেন পরের হরফটা কি, তানবিন আসলেও আপনি খেয়াল করবেন পরের হরফটা কি। এবং এই পরের হরফের উপরেই ডিপেন্ড করবে যে নুন সাকিন এবং তানবিনে কোনো ধরনের গুন্না হবে কিনা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবারও বলি, পরবর্তীতে কিন্তু বুঝতে পারবেন না। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথমেই আমরা নুন সাকিন তানবিনের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছি, যে নুন সাকিন বলা হয় হইলো নুন হরফের উপরে জজম বা সাকিন আসলে সেটাকে নুন সাকিন বলে, আর তানবিন বলা হয় হইলো দুই জবর দুই জের দুই পেশ হইলে। ক্লিয়ার? এই হলো নুন সাকিন তানবিন। এখন নুন সাকিন তানবিন আসলে আমাদের করণীয় কি বা আমাদের কাজ কি?
নুন সাকিন তানবিন হইলে আমাদের করণীয় হইল পরের হরফটা কি সেই হরফের দিকে লক্ষ্য করা। নুন সাকিন তানবিন হইলে আমাদের খেয়াল রাখতে হবে পরের হরফটা কি সেই হরফের দিকে লক্ষ্য রাখা। সেই পরের হরফের উপরে ডিপেন্ড করবে এই নুন সাকিন এবং তানবিনে কোনো ধরনের গুণনা হবে কিনা। এখন কোন কোন হরফ আসলে গুণনা হবে, কোন কোন হরফ আসলে গুণনা হবে না, সেগুলো জানলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো নুন সাকিন এবং তানবিনের পরে যদি 8টা হরফ আসে তাহলে মনে রাখবেন গুণনা হবে না। আর 8টা হরফ বাদে বাকি যত হরফ আছে সব হরফে গুণনা হবে। এখন আপনারা ভাবতেছেন যে 8টা হরফ মুখস্থ করা তো অনেক কঠিন। 8টা হরফ, প্রথমটা হলো হামজা, দ্বিতীয়টা হলো হা। হামজা হা পারেন না। 3 নম্বর হরফ হলো আইন, 4 নম্বর হরফ হলো হা। এটা পারেন কিনা? হামজা হা আইন হা, 4টা শেষ। পরবর্তী 2টা গইন খ, এটা পারেন কিনা বলেন? হামজা হা আইন হা গইন খ, এই 6টা কিন্তু আমরা পারি। কিভাবে মুখস্থ করছেন আপনি খুঁজে দেখেন। শুধু নতুন 2টা হরফ আপনার মুখস্থ করতে হবে, একটা হলো র আর একটা হলো লাম। এই হলো টোটাল 8টা হরফ। এই 8টা হরফ আপনার মুখস্থ থাকতে হবে, অন্যথায় কিন্তু আপনি নুন সাকিন তানবিন পড়তে পারবেন না। নুন সাকিন তানবিন পড়ার জন্য এই 8টা হরফ মাথায় রাখতে হবে। এটা মুখস্থ না করার বিকল্প নাই, না করে অন্য কোনো সুযোগ নাই। আসলে কিছু কিছু জিনিস থাকে না যেগুলো মুখস্থ করা লাগে, এইগুলা এটা সেটা। তাহলে আসলে আমরা কয়েকবার পড়ে নেই, আর আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন, খাতায় লিখে নেন, ক্লাস শেষে মুখস্থ করে ফেলবেন। হামজা হা আইন হা গইন খ র লাম। হামজা হা আইন হা গইন খ র লাম। হামজা হা আইন হা গইন খ র লাম। হামজা হা আইন হা। পড়ার সময় খেয়াল রাখবেন নুন সাকিন এবং তানবিন গুলো। নুন সাকিন এবং তানবিন দেখলেই আপনার প্রথম কাজ হলো থামা। এতদিন তো আপনি পড়ে চলে গেছেন, কি আসছে না আসছে খেয়াল করেন নাই। এখন থেকে আপনার করণীয় হলো, বা আমার ক্লাস করার পর থেকে আপনাদের প্রথম যে করণীয়টা সেটা হলো কম পড়া বেশি ভাবা। আমি কিন্তু ব্যতিক্রম কথা বললাম, মানে সবাই যেটা বলে তার বিপরীত। সবাই বলে যে আপনি বেশি বেশি পড়েন, পড়লে আপনার পড়া সহি শুদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি বলি যে না, বেশি বেশি পড়লে আপনার পড়া শুদ্ধ হবে না, বেশি বেশি ভাবলে আপনার পড়া সহি শুদ্ধ হবে। ব্যতিক্রম কথা, কিন্তু আপনারা আবার এটাকে ভুল বুঝেন না। আপনি যদি বেশি বেশি পড়েন, আমরা দেখেন ছোটবেলা থেকে পড়ে পড়ে, বা আমরা বেশিরভাগ সময় জীবনের ভুল পড়ে পড়ে অভ্যস্ত হয়ে গেছি। এই কারণে আমরা যখন তেলাওয়াত করে চলে যাই তখন আমাদের ভুলগুলো বেশি হয়, শুদ্ধ হয় কম। তাই এখন থেকে আপনার পড়তে হবে কম, ভাবতে হবে বেশি। তো যখনই আপনি বেশি বেশি ভাববেন, প্রত্যেকটা জায়গায় ভেবে ভেবে একটু একটু করে পড়বেন, তখন আপনার কিন্তু ভুলগুলো আস্তে 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 রিমুভ হইতে থাকবে। আর ভুলগুলো যখন রিমুভ হইতে থাকবে, তখন এমন সময় যখন উপস্থিত হবে যে আপনার আর কোনো ভুলই হয় না, তখন আপনাকে আমি ছেড়ে দিব যে নেন এবার আপনি পড়তে থাকেন, এবার আর আপনার ভাবা দরকার নেই। তখন জিনিসটা অটোমেটিক হয়ে যাবে, মানে আপনি পড়তেছেন, দেখার সাথে সাথেই আপনি টান এবং গুণাগুলো করে করে যাচ্ছেন। মানে যেমন এখন আমাদের যে অবস্থাটা, মানে আমরা যারা টিচার আছি বা শিক্ষক আছি, আমরা যারা কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, বলেন তো আমাদের কি কি মানে ভেবে ভেবে পড়া লাগে, বা দেখে দেখে থেকে থেকে পড়া লাগে? পড়া লাগে না তো। আপনি আমাকে আরবি যে কোনো একটা পৃষ্ঠা দিলে আমরা কি করি, দেখি আর পড়তে থাকি, দেখি আর পড়তে থাকি, কোনো ভাবা লাগে নাকি? মানে এটাও তো একদিন দুই দিনে হয়ে যায় না। প্রথম দিকে আমরা এইভাবে ভেবে ভেবে, মানে কোন জায়গাতে টান হচ্ছে কোন জায়গাতে গুণা হচ্ছে, এগুলো খুব বেশি খেয়াল করে করে পড়ছি। খেয়াল করতে করতে এখন এমন অবস্থা হয়েছে যে এখন খেয়াল না করলে চলে, পড়ে ফেলি। আসলে একটা এক্সাম্পল দিই তাহলে আরো ভালো বুঝবেন। আপনি কিন্তু গাড়ির যেই জায়গাগুলোতে খেয়াল রাখতে হয়, প্রত্যেকটা জায়গাতে খেয়াল রাখতে পারবেন না। যেমন লুকিং গ্লাসের দিকে মাঝে মধ্যে তাকাইতে হয়, বাম পাশের লুকিং গ্লাসে তাকাইতে হয়, তারপরে মাথার উপরে যে লুকিং গ্লাসটা আছে ওই জায়গায় তাকাইতে হয়, তারপরে পায়ের দিকে খেয়াল রাখতে হয়, একটা হলো এক্সেলেটর আর একটা হলো ব্রেক, ওই জায়গায় খেয়াল রাখতে হয়। তারপরে বাম হাতটা রাখতে হয় ওই যে গিয়ার বক্সের উপরে, মানে গাড়ির একটু স্পিড বাড়লে গিয়ার চেঞ্জ করে দিতে হয়। এরপরে হলো আবার সামনে কেউ আসলে হরেন দিতে হয়, এই হরেন দেওয়ার জন্য আবার ধরেন স্টিয়ারিং এর মাঝখানে হলো একটা বাটনের মতো থাকে, ওইখানে ক্লিক করলে হর্ন বাজে। তাহলে খেয়াল করেন এটা টাইমে কতগুলো বিষয় খেয়াল রাখতে হয়, ডানে বামে উপরে সামনে, তারপর বাম হাতে আর পায়ের ওইখানে। আপনি যখন প্রথম গাড়ি চালানো শিখতে যাবেন দেখবেন আপনি ডান দিকে তাকালে বাম দিকের কথা ভুলে যাবেন, বাম দিকে তাকালে ডানের কথা ভুলে যাবেন, উপরে তাকালে নিচের কথা মনে থাকবে না,
নিচে তাকালে দেখবেন আবার গিয়ার বক্সের কথা মনে থাকবে না, এই হইলো সমস্যা হয়। বুঝতে পারছেন? তো এখন আপনাকে যদি কেউ এসে বলে যে আপনি জোরে গাড়ি চালান আপনি শিখে যাবেন, তাহলে এটা কি সঠিক নাকি ভুল? যেটা আপনাদেরকে মানুষ বলে বা অন্যান্য ট্রেনাররা বলে যে আপনি পড়তে থাকেন, পড়তে পড়তে সহি শুদ্ধ হয়ে যাবে, এটা একদম অ্যাবসলিউটলি রং। আপনার প্রাথমিক অবস্থায় কাজ হলো প্রত্যেকটা বিষয় খেয়াল করা, খেয়াল করে আপনি অল্প অল্প পড়বেন, আপনার বেশি পড়া দরকার নেই। তো যখনই আপনি এইভাবে খেয়াল করতে করতে খেয়াল মাস্টার হয়ে যাবেন, যে প্রত্যেকটা বিষয় আপনি এখন নির্ভুলভাবে পড়তে পারতেছেন, কিন্তু আপনার পড়াটা স্লো হয়, কিন্তু আপনি নির্ভুল পড়তে পারেন, এটাই আপনার সফলতা। আপনি আপনার পড়া স্লো হয় সমস্যা নাই, কিন্তু আপনি নির্ভুল পড়তে পারেন, এটা হইলো সফলতা। কারণ আপনি পড়তে পড়তে স্পিড অটোমেটিক বাড়বে। কিন্তু আপনি আমাদেরকে একটু দ্রুত যাইতে হবে, সময় প্রায় শেষের দিকে চলে আসছে। দ্বিতীয়টা হলো নুন এবং তৃতীয় হরফ হলো হা। তাহলে আইন থেকে আমরা সরে ওটা নিয়ে আসলাম, আবার আসছে সাকিন। তো আমরা আজকে যেটা আলোচনা করলাম, প্রথমেই আমি বলছি যে নুন সাকিন এবং তানবিন দেখলেই আপনার প্রথম কাজ হলো থামা। এখানে নুন সাকিন দেখছেন, আপনি থামেন। থেমে আপনি চিন্তা করবেন যে এখানে পরের হরফটা কি আছে। তো এখানে খেয়াল করেন, নুন সাকিনের পরের হরফ হইলো এই যে হা। নুন সাকিনের পরের হরফ কি? হা। তো এখন আমরা পরে দেখি যে 8টা হরফের মধ্যে হা আছে কিনা। প্রথম হরফ হলো হামজা, দ্বিতীয় হরফ হলো এই যে হা। হা চলে আসছে, তার মানে গুণনা হবে না। এই নুন সাকিন থেকে আমরা ন লিখে ফেললাম, হা থেকে আমরা হ নিয়ে আসলাম, হায় আছে পেশ, আমরা দিয়ে দিলাম রস্য উকার। তাহলে আইন নুন জবর আন, হা পেশ হো, আন হো, আন হো। নর্মালি পরে চলে যাবেন, কোনো কাজ নাই কিন্তু। এখন আমরা আসি যে গুণনা যে জায়গাগুলোতে হবে ওগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে 3টা হরফ, প্রথমটা হলো আলিফ, দ্বিতীয় হরফ হইলো তা। এখন আমরা পরে দেখি যে 8টা হরফের মধ্যে তা আছে কিনা। হামজা হা, আইন হা, গইন খ, র, লাম। দেখেন 8টা হরফের মধ্যে কিন্তু তা নাই, তার মানে এখানে গুণনাটা হবে। মনে রাখবেন নুন সাকিন এবং তানবিনের গুণনা হয় হলো এই যে যে নটা আছে, এই নটা এইভাবে ন হিসেবে আসবে না, এই নটা পরিবর্তিত হয়ে অনুস্বার হয়ে যাবে। অনুস্বার আগে ছিল আন, এখন হয়ে যাবে আং। আর এখানে ধরে রাখবেন, গুণনাহের কারণে তো আমরা বলছি এক আলিফের মতো ধরে রাখতে হয়। তাহলে আসে আং, আর শেষের হরফ হলো তা, তা থেকে ত নিয়ে আসলাম, তাই আছে জবর, আমরা দিয়ে দিব আকার। তাহলে হয়ে গেল আং তা। আগে ছিল ওই শুদ্ধ করে, এটা আমতা না, এটা হবে আং তা। আং তা হবে নাকি ইনশাআল্লাহ হবে, আসেন এটা দেখি। পুরোটা লিখলাম না, শুধু ইনশা এটুকু লিখলাম আর কি। হ্যাঁ, ইনশা এটুকু লিখলাম। এখানে দেখেন প্রথমে হামজাদের ই, হ্যাঁ এটুকু লিখলাম। এখন এরপর শিন, নুন সাকিনের পরের হরফ কি? শিন। তা আমরা পরে দেখি 8টা হরফের মধ্যে শিন আছে কিনা। 8টা হরফ ছিল হামজা হা, আইন হা, গইন খ, র, লাম। দেখেন 8টা হরফের মধ্যে কিন্তু শিন নাই। তো যেহেতু শিন নাই, তার মানে এখানে গুণনা হবে। আর আমরা বলছিলাম গুণনাটা কিভাবে হবে, হামজা নুন জের ইন, এই ন কিন্তু হবে না, নটা চেঞ্জ হয়ে অনুস্বার হয়ে যাবে ইং। আর গুণনার কারণে ধরে রাখবেন ইং, এক আলিফের মতো। তারপরে শিন আলিফ জবর সা, টান দিবেন, এরপর হামজা জবর সা ঠিক আছে। এই হলো ইনশা, ইনশা। আশা করি ক্লিয়ার। পরে এমন হরফ আছে, তানবিনের পরে এমন হরফ আছে যেই হরফে তাসদিদ আছে, তখন কি করবেন? এই যে দেখেন এখানে নুন সাকিন আসছে। তো নুন সাকিন আসলে, তানবিন আসলে আমাদের প্রথম কাজ হলো থামা এবং থেমে চিন্তা ভাবনা করা যে পরের হরফটা কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরের হরফটা হলো ইয়া। আমরা পরে দেখি তো 8টা হরফের মধ্যে ইয়া আছে কিনা। 8টা হরফ কি কি ছিল? 8টা হরফ ছিল হামজা হা, আই হা, গইন খ, র, লাম। এই ছিল 8টা হরফ। তো এই 8টা হরফের মধ্যে কি ইয়া আছে? উত্তর হলো না, ইয়া নাই। ইয়া যেহেতু নাই, তার মানে গুণনা হবে। এখন দেখেন এখানে নুন সাকিনের পরের হরফ ইয়া, ইয়ার উপর আছে তাসদিদ। তো মনে রাখবেন যদি তাসদিদ চলে আসে, নুন সাকিন তানবিনের পরে এমন হরফ আসলো যেই হরফে গুণনা হয়, কিন্তু সেই হরফের উপরে আবার তাসদিদ চলে আসে, তখন কি করবেন? মনে রাখবেন তখন আর অনুসারটা কাজ করবে না, তখন মিমটা সরাসরি গিয়ে ইয়াকে ধরবে। মিমটা সরাসরি গিয়ে ইয়াকে ধরবে, নুনটা বাদ যাবে।
কারণ আমরা শিখেছি যে যজম বিশিষ্ট হরফ আর তাসদিদ বিশিষ্ট হরফ পাশাপাশি থাকলে তখন যজম বিশিষ্ট হরফটা বাদ পড়ে যায়। বুঝতে পারছেন? মানে এখানে তো নুনে যজম আছে, এখন যদি আমরা পড়ি মিম নুন জবর মান, তাহলে ইয়া এর উপরে যে তাসদিদটা আছে ওই তাসদিদটা কিন্তু আর পড়া যাচ্ছে না, এটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, তাই না? তো এই কারণে মিমটা সরাসরি ইয়াকে গিয়ে ধরবে, তবে গুন্নাটা কিন্তু বাদ যাবে না, বাদ যাবে না, কারণ নুন সাকিনের পরে ইয়া আসছে। তাহলে আসবে মিম ইয়া জবর মাই, এভাবে মাই বলে ধরে রাখবেন, মানে নুনে আর গুন্নাটা হচ্ছে না, গুন্নাটা সরাসরি ইয়াতে চলে আসতেছে। তারপরে বাকিটা তো পারবেন আশা করি। ইয়া আইন জবর ইয়া, মাইয়া, মিম জবর মা, লাম পেশ লো, মালু, মাইয়া মালু। এই হলো গুন্নাহের আরেকটা নিয়ম নুন সাকিন তানবিনের মধ্যেই। নুন সাকিন তানবিনের মধ্যেই আরো একটা নিয়ম আছে, সেটাও আলোচনা করি, এটাই শেষ। তারপর আমরা মিম, যেমন আপনি কিছু কিছু সময় এইভাবে নুন সাকিনের উপরে ছোট মিম দেখতে পাবেন। আপনি আজকে ক্লাস শেষে কোরআন খুলে দেখবেন যে কিছু কিছু জায়গায় এরকম নুন সাকিনের উপরে তানবিনের উপরে ছোট ছোট মিম দেখা যায়, দেখবেন। তো যদি ছোট ছোট মিম থাকে তো ওইটা আমরা পরে দেখতেছি, আগে আমরা দেখতে পাইছি এখানে একটা নুন সাকিন। তো নুন সাকিন তানবিন দেখলে আমাদের প্রথম কাজই হলো পরের হরফটা কি সেটা দেখা। আমরা এখানে দেখতে পেলাম পরের হরফটা হলো বা। আমরা চলেন পরে দেখি 8টা হরফের মধ্যে বা আছে কিনা। 8টা হরফ ছিল হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই ছিল 8টা হরফ। এই 8টা হরফের মধ্যে কিন্তু বা ছিল না, তাই না? তার মানে বায়ে গুন্না হবে। এখন বায়ে যে গুন্না হবে, উপরে তো আবার একটা ছোট মিম আছে, এখন ছোট মিমটা কি করবো? এটাকে কি বাদ দিয়ে দিব? এটা তো আসছে, কি করা যায়? তখন নিয়ম হলো এই নুনটাকে বাদ দিয়ে দিয়ে এই মিমটাকে ধরে পড়া। মানে আগে তো ছিল মিম নুন জের মিন, এখন এটা মিন হবে না, এখন এই মিমটা ওই ছোট মিমটাকে ধরে ফেলবে, মিম মিম জের হবে মিম, এভাবে মিম গুন্না হবে এক আলিফের মতো। পরে বাকিটা তো পারবেন, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, মিম বা দি। এই হলো নুন সাকিন তানবিনের প্রায় সবগুলো নিয়ম আলোচনা করলাম। পুরো জজম বা সাকিন আসে সেটাকে নুন সাকিন বলে। আর তানবিন বলা হয় হলো দুই জবর দুই জের দুই পেশকে। তো যখন নুন সাকিন এবং তানবিন আসবে, আমাদের প্রথম কাজ হলো থামা, থেমে চিন্তা ভাবনা করা, এবং আমরা থেমে দেখবো যে পরের হরফটা কি আছে। পরের হরফের উপরে ডিপেন্ড করবে এই জায়গায় গুণনা হবে নাকি হবে না, মনে থাকবে। পরের হরফের উপরে ডিপেন্ড করবে গুণনা হবে নাকি হবে না। এখন পরের হরফ কি কি বা কোন জায়গায় গুণনা হবে কোন জায়গায় গুণনা হবে না, সেটাকে আমরা শর্টকাটে শিখে ফেলছি হলো 8 হরফের মাধ্যমে। এখানে যে 8টা হরফ আছে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই 8টা হরফ যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে গুণনা হবে না, আর বাকি সব হরফে গুণনা হবে। যেমন এখানে নুন সাকিনের পরে হা আসছে, হা কিন্তু 8 হরফের মধ্যে একটা, তাই এখানে গুণনা হয় না। আইন নুন জবর আন, হা পেশু আন হো। এখন আমরা দেখবো যেই জায়গাগুলোতে গুণনা হয়। প্রথম উদাহরণটা ছিল নুন সাকিনের পরে তা আসছে, নুন সাকিনের পরে তা আসার কারণে এখানে আমরা গুণনাটা করছি অনুস্বার দিয়ে। এখন কোন কোন জায়গাতে আপনি অনুস্বার করবেন এমন একটা প্রশ্ন আসতে পারে না? এটার এক কথায় যদি আমি উত্তর দিই, তাহলে যেই হরফ, যেই নুন সাকিন তানবিনের পরে ছোট মিম অথবা তাসদিদ থাকে না, যেই নুন সাকিন এবং তানবিনের পরে ছোট মিম এবং তাসদিদ থাকবে না, ওই জায়গাতে আপনি অনুস্বার দিয়ে দিবেন, যদি 8টা হরফ না হয়। 8টা হরফ হলে তো গুণনা হবে না, বুঝতে পারছেন আশা করি। তাহলে এখানে ছিল আনতা, এখন হলো আংতা। এটার আরেকটা উদাহরণ দেখাইছিলাম, এই যে ইনশা আল্লাহ, এখানে নুন সাকিনের পরে শিন আসছে, আর 8টা হরফের মধ্যে শিন নাই। হামজা, হা, আইন, হা, গইন, করলাম, 8টা হরফের মধ্যে শিন নাই, তো এই কারণে আমরা এখানে ইন অনুসার দিয়েছি আর শা আ করেছি। দ্বিতীয় উদাহরণ, এখানে নুন সাকিন তানবিনের পরে দেখেন ইয়া আসছে, আর ইয়ার উপরে তাসদিদ আসছে। তো মনে রাখবেন যদি তাসদিদ আসে তখন তো নুন সাকিনটা বাদ পড়ে যায়। মনে রাখবেন জজম এবং তাসদিদ পাশাপাশি আসলে জজম বিশিষ্ট হরফটা বাদ পড়ে যায়। তো এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, এই কারণে গুণনা হবে, আর পড়ার সময় তো নুন সাকিনটা বাদ পড়ে যাবে, তাই এটা বাদ। তাহলে মিম সরাসরি ইয়াকে গিয়ে ধরলো আর ইয়া এর উপরে এসে গুণনাটা হইলো। তাহলে মিম ইয়া জবর মাই, তারপরে ইয়া আইন জবর ইয়া, মাইয়া, তারপরে মিম জবর মা, লাম পেশ লো, মাইয়া মালু। লাস্ট উদাহরণ ছিল এখানে নুন সাকিনের পরে বা হরফ আসছে। আমরা জানি 8টা হরফের মধ্যে বা নেই, 8টা হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে নুন সাকিনের পরে যেহেতু বা হরফ আসছে তাই গুণনা হবে। আর এইখানে ছোট্ট একটা মিম দেওয়া আছে উপরে, ছোট মিম যেহেতু আসছে ওটাকে তো আর বাদ দিয়ে দেওয়া যায় না। আপনার বাসায় বেড়াইতে আসছে, এখন কি করবেন? খাবার তো দিতেই হবে। তো এই কারণে নুন সাকিন নিজে না খেয়ে
মিমকে খাওয়াইলো, এইভাবে বুঝেন আর কি। আপনার বাসায় মেহমান আসলো, এখন আপনার বাসায় যে উপরে মিম আসছে, নুন সাকিনের বাসায় মিম আসছে সাকিন, ওই যে খেয়াল করেন আমরা একদম উপরে যাই। আমরা বলছিলাম না 3টা গুণনা আলোচনা করব, প্রথমটা আলোচনা হয়েছে ওয়াজিব গুণনা, দ্বিতীয়টাও আলোচনা শেষ, নুন সাকিন তানবিন। এখন সব শেষে আছে মিম সাকিন। এখন আসলে আমরা মিম সাকিন আলোচনা করি। আমরা উপরে লিখে নিলাম মিম সাকিন নুন সাকিন, আর মিম সাকিন বলা হয় হলো মিমের উপরে জজম বা সাকিন আসলে মিম সাকিন। ক্লিয়ার? এখন মিম সাকিনটা সহজ আছে, নুন সাকিনের মতো এত ঝামেলা নাই। মিম সাকিনের পরে জাস্ট 2টা অক্ষর আসলে গুণনা হবে, বাকি কোনো হরফ আসলে গুণনা হবে না। একদমই সিম্পল সহজ। 2টা হরফের প্রথমটা হলো বা, দ্বিতীয়টা হলো মিম। এই 2টা হরফ আসলে গুণনা হয়। এই 2টা হরফ বাদে যদি অন্য কোনো হরফ আসে, যেমন মিম সাকিনের পরে ধরেন তা আসলো, তখন আর গুণনা হবে না। তারপরে ধরেন মিম সাকিনের পরে নুন আসলো, গুণনা হবে না। মনে থাকবে তো? গুণনা হয় না এমন একটা দিয়ে শুরু করি। যেমন আমরা সবাই সূরা ফিল পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাই না? এখানে আলাম, তারপরে তারা, আর মিম সাকিনের পরের হরফ হলো তা। আমরা জানি মিম সাকিনের পরে 2টা হরফ আসলে গুণনা হয়, প্রথম হরফ হলো বা, দ্বিতীয় হরফ হলো মিম। এখানে দেখেন বাও আসে নাই, মিমও আসে নাই, আসছে হলো তা। তো এই কারণে এখানে গুণনা হবে না। তাহলে হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। এই যে এখানে মিম সাকিন আসছে, তাই না? তো মিম সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি মিম হরফ আসছে। তো আমরা দেখি মিম সাকিনের পরে কি কি হরফ আসলে গুণনা হয়। প্রথম হরফ হলো বা, দ্বিতীয় হরফ হলো মিম, যে কোনো একটা আসলে গুণনা হবে। তো এখানে মিম সাকিনের পরে মিম আসছে, তার মানে গুণনা হবে। গুণনা যদি আমরা করি তাহলে হবে হা মিম পেশ হুম, এভাবে হুম বলে ধরে রাখবেন, ভাইব্রেশন হবে হুম। এরপরে বাকিটা পারবেন মিম নুনদের মিন, তাহলে হলো হুম মিন, হুম মিন। আরেকটা দেখাই, মিম সাকিন আসছে, তাই না? তো মিম সাকিনের পরের হরফটা কি? মিম সাকিনের পরের হরফটা হলো বা। আমরা দেখি তো বা হরফ আসলে গুণনা হবে কিনা। আমরা জানি মিম সাকিনের পরে 2টা হরফ আসলে গুণনা হয়, প্রথম হরফ হলো বা, দ্বিতীয় হরফ হলো মিম। বা আসলে গুণনা হয়, মিম আসলে গুণনা হয়। এখানে মিম সাকিনের পরে যেহেতু বা আসছে, তার মানে গুণনা হবে কফ মিম পেশ কুম, এরকম কুম বলে ধরে রাখতে হবে, কুম, এক আলিফের মতো, এটা গুণনা। তারপরে বাকিটা পারবেন আশা করি। বাজের বি, হামজা জাজের ইজ নি, বি ইজ নি, কুম বি ইজ নি, কুম বি ইজ নি। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন এই যে র এর উপরে তানবিন আছে, হ্যাঁ? তো র এর উপরে তানবিন থাকলে কি হয়? র 2 জবর রন হয়। তো এখানে তানবিনের পরে হরফটা দেখেন জাল। এখন আমরা চলেন নুন সাকিন তানবিনের যে 8টা হরফ আছে, যে 8টা হরফের গুণনা হয় না, 8টা হরফ দেখি, সেগুলো করি। 8টা হরফ ছিল হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এখানে দেখেন 8টা হরফের মধ্যে কিন্তু জাল নাই। ঠিক আছে, 8টা হরফের মধ্যে কি নাই? জাল নাই, তার মানে গুণনা হবে। আর এখানে দেখেন জালের উপরে কোনো তাসদিদও নাই অথবা ছোট মিমও নাই। যেহেতু তাসদিদ এবং ছোট মিম নাই, তাহলে এই নুনটা বাদ পড়ে যাবে, নটা বাদ পড়ে যাবে, অনুসার হয়ে যাবে। দ্যাটস ইট। তাহলে না রং ছিল, এখন না রং, এরকম হয়ে গেল না রং। বাকিটা তো পারবেন। জাতা, না রং জাতা। মিম সাকি বা মিম আসলে কি খালি গুণনা হয়? মিম সাকিনের পরে বা মিম আসলে গুণনা হয়, বা মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে গুণনা হয় না। তানবিন কি যে কোনো হরফের উপরে হলেই এই নিয়ম হবে? তানবিনটা যে কোনো হরফের উপর আসতে পারে। আপনি খেয়াল করবেন এই তানবিনের পরের হরফটা কি। পরের হরফ যদি 8টার মধ্যে কোনো একটা হয় তাহলে গুণনা হবে না, 8টার বাহিরে অন্য হরফ আসলে গুণনা হবে। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে লিখে জানান। মিম সাকিনের জন্য উদাহরণগুলো আবার দেখান। এই যে মিম সাকিনের প্রথম উদাহরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পরে তা আসছে, তাই গুণনা হয় নাই। এটা হলো দ্বিতীয় উদাহরণ, এখানে মিম সাকিনের পরে মিম আসছে, তাই গুণনা হয়েছে। আর এখানে শেষ উদাহরণে মিম সাকিনের পরে বা আসছে, এখানেও গুণনা হয়েছে। 13, 14 স্লাইডটা আবার বলুন। 26। এরপরে এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, মানে আমাদের কায়দাতে যে বিশেষত্ব সেটা হলো আপনি অনেক বেশি উদাহরণ পাবেন। তারপরে এখানে 27 পৃষ্ঠা আপনাদের পড়া দরকার নেই, কারণ এখানে অনেক বিস্তারিত লেখা আছে। আমি তো আপনাদেরকে শর্টকাটে পড়াই দিছি, 8টা হরফ মনে রাখলেই হবে। এখানে যা নিয়ম লেখা আছে বাংলা কোনোটাই পড়া দরকার নেই, খালি এই উদাহরণগুলো পড়বেন। 28, 29, 30, 31,
32 আজকে অনেক পড়া হয়েছে। মিম সেকেন্ডের ক্ষেত্রে ওইখানে যা লেখা আছে কোনো কিছু পড়ার দরকার নেই, আমি তো শর্টকাটে পড়ায় ফেলছি। আপনি জাস্ট উদাহরণগুলো পড়বেন। 33, 34, এই 34 পৃষ্ঠা পর্যন্ত পড়া। এখন কথা হলো যাদের কায়দা নেই তারা কিভাবে পড়বে। যাদের কায়দা নেই আপনারা হলো আপনাদের কায়দাতেই এই টপিক গুলো খুঁজে খুঁজে বের করবেন, এগুলো সব কায়দাতেই থাকে। 3টা টপিক আজকে আমরা পড়ছি, ওয়াজিব গুন্না, নুন সাকিন তানবিনের গুন্না এবং মিম সাকিন। এই 3টা টপিকের উদাহরণগুলো আপনি প্র্যাকটিস করে আসবেন। ওটা হলো আপনার পড়ার হোমওয়ার্ক। আর লেখার হোমওয়ার্ক হলো আপনি কি 8টা হরফের কোনো একটা আছে কিনা, 8টা হরফ থাকলে তো গুন্না হয় না। এখানে যেহেতু জাল আসছে, জাল তো 8 হরফের মধ্যে নাই, তাই এখানে আমরা গুন্না করছি, আর গুন্নাটা 59 দিয়ে হয়েছে। হুজুর আরেকবার সংক্ষেপে একটু বলেন। হুজুর ইনশাআল্লাহ হবে কেন, হামজাতে তো কোনো হরকত নাই। আর শুরু হয়েছে হলো আমাদের 26 থেকে, কায়দা দেখে যারা পড়বেন 26 থেকে 34 এইটুকু পড়া। নাম্বার স্লাইডটা একটু দেখাবেন প্লিজ। 14 নাম্বার স্লাইড, এই যে এটা আলাম তারা দিকে লাগতে হবে। এটা হলো প্রথম আলামত, আপনি দেখবেন যে জিহ্বার গোড়াটা উপরের দিকে লাগতেছে কিনা, এক। আর 2 নাম্বার হলো এখানে সাউন্ডের একটা বিশাল তফাৎ আছে, মানে ছোটখাটো তফাৎ না কিন্তু বড় তফাৎ। যেমন যদি আপনি ডাল পড়েন তখন হয় ডাল, ডাল মানে জিহ্বার আগা উপরে লাগে। আর যখন আপনি পড়েন বদ তখন জিহ্বার গোড়াটা উপরে লাগে, মানে সাউন্ড পুরোপুরি আলাদা। ওই সাউন্ড শুনেই আপনি বুঝতে পারবেন যে আপনার উচ্চারণটা শুদ্ধ হচ্ছে কিনা। আর আরো একটা কাজ করতে পারেন, সেটা হলো যারা ভালো পারে এরকম যদি কাউকে শোনায় ফেলেন তাহলে হয়তো আপনি আর একটু কিছু সুবিধা হবে। ইব্রাহিম খলিল নাহিদ লিখছেন 59টা আবার